সুখময় যন্ত্রণা তুমি। নীল রহমান। পর্ব 1। আহ! গভীর আম্বন ও কামরের উগ্রতায় ওৎকার করে উঠল মুনা। চিৎকারে ঘর কেঁপে উঠল। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মুনার। অন্ধকার থাকায় কেউ দেখল না। ঘর ভর্তি মানুষ। সামিহা বেগম বলে উঠল, কি হয়েছে কি হয়েছে? মুনা, ব্যথা পেয়েছিস? কিছু হয়েছে? আচ্ছা, বিদ্যুৎ চলে গেল, জেনারেটর কি হয়েছে? তাড়াতাড়ি মোম নিয়ে আয় তো সুমি। কিছুই দেখা যাচ্ছে না। মুনা কি বলবে? মাত্র কি হলো, এর সাথে কি করে বলবে? কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল মুনা সাইমন, দুই ভাই বোন, মা সামিহা বেগম, চাচি নৌশিন আফরোজ, চাচাতো বোন রিমা আর সাদাফ, সবার চোখে ভদ্র ছেলে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নৌশিন আফরোজ সাদাফের মা সাইমনের সাথে দেখতে যায় জেনারেটর চালু হলো না কেন। বাকি সবাই যার যার স্থানে বসেছিল, কেউ জায়গা থেকে ওঠেনি। হঠাৎ মুনা অনুভব করে কেউ তার পাশে বসেই কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগল। মুনা বরফের মতো জমে গেল। এমন মনার স্পর্শ সহ্য হচ্ছে না মুনার। হঠাৎ জোরে কামড় বসিয়ে দিয়েছে সেই ব্যক্তি। মুনা গায়ের স্মেলে বুঝতে পারে আর কেউ না, সাদাফ ভাইয়া। মর দিয়েই সাথে সাথেই সরে নিজের জায়গায় বসে থাকে সাদাফ। ভয় যায়, কাউকে কিছু বলতে পারে না মুনা। ব্যথায় চিৎকার করে উঠলেও পরমুহূর্তেই চুপ হয়ে যায় মুনা। কাকে বলবে বা কি বলবে যে তার এত বড় সিনিয়র সাদাফ ভাই ওর কাঁধে কামড় দিয়েছে, এই কথা ও কি কাউকে বলা যায়? আর মুনা চিৎকার করে বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ এই বাড়ির সবচাইতে ভদ্র এবং ব্রিলিয়ান্ট ছেলে হচ্ছে সাদাফ। নীলা রহমান। স্বভাব চুপচাপ মায়ের ভক্ত ছেলে, কারো মুখের উপর কোন কথা বলে না, মাথা নিচু করে হাঁটে। মাথা নিচু করে সবার কথার উত্তর দেয়। কিন্তু শুধু মুনা জানে গত কয়েকদিন ধরে ওর উপরে কি অত্যাচার হচ্ছে। সাদাফ ভাই দেশে এসেছে মাত্র 20 দিন হবে। 6 বছর অস্ট্রেলিয়া ছিল। বয়স 26 বছর। দেখতে ফর্সা, লম্বা 5'11", চশমা পরে সেই লেভেলের ভদ্রলোক। খোঁচা খোঁচা দাড়ি। কামড় দেয়ার সময় যখন মুনার জামার গলা টেনে ধরেছিল, কাঁধে দাড়ির ঘষাতে লাল হয়ে গেছে। বর্তমান। একটি মোমবাতি জ্বালিয়ে হাজির হলো সুমি, সাথে সাথে এসে সামিহা বেগমে হাতে দিলেন। সামিহা বেগম উনার কাছে গিয়ে বলল, কিরে, কি হয়েছে? মুনা এখনো কাঁধে হাত দিয়ে রেখেছে, কিন্তু কাউকে দেখাতে পারছে না। অনেক জোরে কামড় দিয়েছে, মুনা বুঝতে পারছে সেখানে দাগ হয়ে গিয়েছে, কেউ দেখলে বোঝা যাবে। মুনা কাঁধে হাত রাখা অবস্থায় পিটপিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুনার দিকে। চশমার ভিতর থেকেও সাদাফের দৃষ্টি যেন এসপার ওসপার করে মুনার অন্তরে গিয়ে লাগছে। মুখে কোন কথা নেই সাদাফের। এমন একটা ভাব, এতদূর হেঁটে এসে মোনাকে কামড় দেওয়া তো দূরের কথা, যেন এতদূর থেকে জিজ্ঞাসা করা যাচ্ছে না, মুনা তোর কি হয়েছে? মুনা দৃষ্টি নামিয়ে কাঁধে হাত রেখে বলল, মনে হয় কোন পোকা কামড় দিয়েছিল বা পিঁপড়া, আমি যাচ্ছি ভিতরে বলেই মুনা দৌড়ে রুমের ভিতর চলে গেল। সামিহা বেগম বলল, কি রিমা, তুই তো এখানে ছিলি? কোন পোকা কামড়ে দিল মেয়েটাকে? একটু যে দেখ না, একা একা অন্ধকারে গেল মেয়েটা। রিমা বলল, উফ ছোট মা, কিছু হয়নি তো। বললই তো ওকে পিঁপড়া বা কোন পোকা মরে দিয়েছে। ও কি ছোট এখন? সামিহা বেগম বলল, তোর থেকে তো 1 বছরের ছোট। তোর 17 বছর চলে, ও 16 বছর চলে। সাদাফ উঠে দাঁড়িয়ে বলল, আমি গিয়ে জিজ্ঞেস করব চাচি কি হয়েছে, যদি আপনি অনুমতি দেন। সামিহা বেগম বলল, যা, তুই আমার লক্ষ্মী ছেলে, পুরো বাড়ির আর একটা ছেলে মেয়েও কথা শোনে না। গিয়ে দেখ, না হলে আবার অন্ধকারে তোর বোন ভয় পাবে। সাদাফ সবার সামনে থেকে ভদ্র ছেলের মতো উঠে উপরের দিকে গেল। উপরের দিকে এখন কেউ নেই, সবাই নিচে, এবং বাহিরে আছে সাইমন ও সাদাফের মা। সাদাফ ধীরে ধীরে মুনার রুমের দিকে গেল। মুনার রুমে দরজা হালকা চাপানো ছিল। সাদাফ দরজা খুলে ভিতরে দিকে ঢুকল। মুনা ভাবল রিমা, তাই বলল, আপু জামার চেইনটা খুলতে পারছি না, একটু খুলে দিবে? সাদাফ ভিতর থেকে দরজা লক করে দিল। মুনা দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকালো। হালকা আবছা আলোয় এতটুকু বুঝতে পারল রিমার উচ্চতা এত নয়, কিন্তু কে সেটি ধরতে পারছে না। সাদাফ ধীরে ধীরে কদম ফেলে যত কাছে আসছে, সাদাফের গায়ে স্মেলে মুনা বুঝে গিয়েছে এটা আর কেউ নয়, সাদাফ ভাই।
দরজা বন্ধ করে দিয়েছে কেন অজানা ভয়ে সংকুচিত হয়ে আসছে মুনার দেহ মন। মুনা ধীরে ধীরে পা পিছন দিকে নিয়ে একটু একটু করে পিছনে যেতে লাগল। সাদাফ এক পা করে মুনার দিকে এগিয়ে আসতে লাগল। মুনা পিছাতে পিছাতে চেপে গেল দেয়ালের সাথে। আর যাওয়ার জায়গা নেই। সাদাফ শরীরের সাথে ঘেঁষে মুনার হাত দুটোকে ধরে মুনাকে উল্টো করে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। মুনা অস্পষ্ট স্বরে বলল, সাদাফ ভাই আপনি এরকম করছেন কেন? সবাই শুনলে কি বলবে? আপনি আর বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবার কাছে বলে দিব। সাদাফ চুপচাপ। কোন শব্দ নেই। শুধু নিঃশ্বাসের অস্থির শব্দ ঘরের চারদেয়ালে যেন বাড়ি খাচ্ছে। সাদাফ দুই হাত দিয়ে মুনার দুই হাত দেয়ালে চেপে ধরেছিল। হঠাৎ করেই এক হাত ছেড়ে দিয়ে মুনার জামার পিছনে চেইন টান দিয়ে জামার চেইন খুলে ফেলল। মুনা চিৎকার করবে তার আগেই সাদাফ আরেক হাত দিয়ে মুনার মুখ চেপে ধরল। মুনার পিঠের সাথে সাদাফের বুক একদম অঙ্গাঙ্গি ভাবে লেগে আছে। এদিকে মুনার মুখ চেপে ধরে রেখেছে সাদাফ, তাই মুনা যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। শরীরের তাপ অনুভব করছে মুনা। গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মুনার কাঁধে। পুরো শরীর অবশ হয়ে আসছে মুনার। সাদাফ ডান হাত দিয়ে ধীরে ধীরে মুনার কাঁধ থেকে জামা নামাতে লাগল। জামা নামিয়ে ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মুনার কাঁধে। ছোট ছোট চুমু খেতে লাগলো। এদিকে মনার জীবন যেন যায় যায় অবস্থা। নিঃশ্বাস নিতে পারছে না। শরীর কেঁপে কেঁপে উঠছে। এত গভীর স্পর্শ জীবনে কখনো পায়নি মুনা। তার উপরে আবার নিজের আপন চাচাতো ভাই কাউকে কিছু বলতেও পারছে না। সাদাফের হাত আপনা আপনি উঠে গেল মুনার উন্মুক্ত পিঠে। জামা হালকা টান দিয়ে পিঠের পুরো অংশ খুলে ফেলল সাদাফ। মুনার পিঠে চলতে লাগলো সাদাফের হাতের অবাধ বিচরণ। মুনা সইতে পারছে না। পুরো শরীর যেন হিম শীতল হয়ে যাচ্ছে। শরীর ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠেছে। মনে হচ্ছে জান যায় যায় অবস্থা। দাঁড়িয়েও থাকতে পারছে না মুনা। সাদাফ এবার মুনাকে এক ঝটকায় ঘুরিয়ে দিল। মুনার দৃষ্টি সাদাফের দৃষ্টির দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফ। চেহারায় যেন কোনো হেলদুল নেই। যেন কিছু অনুভব করছে না। শুধু ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ। মুনা কিছু বলবে তার আগেই সাদাফ মুনার ঠোঁট আঁকড়ে ধরল। পাগলের মতো চুষে চুষে কামড়ে কামড়ে মুখ খেতে লাগলো মুনাকে। মুনা নিঃশ্বাস নিতে পারছে না। না পারছে সাদাফের হাত থেকে নিজেকে ছাড়াতে। একটার পর একটা মুখ খেয়ে যাচ্ছে সাদাফ। এক সেকেন্ডের জন্য ছাড়ছে, আবার আঁকড়ে ধরছে মুনার ঠোঁট। মুনা যেন পাগল হয়ে যাচ্ছে, প্রায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মুনা শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল সাদাফের উপর। সাদাফ ধীরে ধীরে মুনার কাঁধের থেকে জামা নামাবে এমন সময় মুনা বুকে হাত দিয়ে আটকে ফেলল। সাদাফ মুনার ঠোঁট ছেড়ে মুনার দিকে তাকালো। তারপরে ধীরে ধীরে ফিসফিস করে বলল, খুলতে দে আমাকে। দেখব আমি। না দেখলে পাগল হয়ে যাব। দেখতে দে আমার মাতাল উন্মাদ প্রেমের স্পর্শ তোকে কতখানি কলঙ্কিত করতে পেরেছে। তোর সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকবে। তুই আজীবন আমার থাকবি। কেউ তোকে দেখলে আমার আদরের দাগ দেখবে তোর সারা গায়ে। তাই আমার জিনিস আমাকে দেখতে দে। উন্মদের মতো মুনার কানে গালে গলায় মুখ খেতে খেতে কথাগুলো বলল সাদাফ। নায়িকার নাম নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিলেন না, তাই নায়িকার নাম পরিবর্তন করে দিলাম। আমার নাম দিলাম। কেউ কিছু বলেন না প্লিজ। নূর সাদাফকে এক ঝাটকায় দূরে সরিয়ে দিল। তারপর বলল, আপনি এরকম করছেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? সাদাফ দূরে ছিটকে সরে দাঁড়িয়ে রইল। জোরে জোরে হাঁপাচ্ছে সাদাফ। গে ক্ষোভে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তুই ভালোবাসার কি বুঝিস? আপনি আমার সাথে এরকম করছেন কেন? আর আপনি না আমার। আর বলে শেষ করতে পারল না নূর। দরজায় নক করার শব্দ হলো। সাথে সাথে সাদাফ নিজেকে ঠিক করে চশমাটা হাত থেকে চোখে দিয়ে বলল, নিজেকে ঠিক কর। নূর সাথে সাথে নিজেকে ঠিক করে নিল। চোখে পানি এসেছিল সেটাও মুছে নিল। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর দুই হাত দিয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে দরজা খুলতে গেল।
দরজা খুলে দেখল কাজের মেয়েটা সুমি এসেছে। বলল, ভাইজান আপুকে খালাম্মা ডাকতাছে, আপনিও চলেন, সবাই একসাথে ডিনার করবেন। সবাই টেবিলে বইসা রইছে বলেই চলে গেল সুমি। সাদাফ দরজা খুলে একবার পিছনে ঘুরে তাকালো নূরের দিকে, তারপর বলল, নিচে আয়। নীলা রহমান। নূর চোখের পানি মুছতে মুছতে সাদাফকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হেঁটে নিচের দিকে চলে গেল। সাদাফও পিছু পিছু হেঁটে নিচের দিকে আসলো। ডিনার টেবিলে বসে আছে সাদাফের বাবা হুমায়ুন রহমান, চাচা ফজলুর রহমান, সাইমন, রিমা, নওরিন, আফরোজ, শামিহা বেগম ও নূর। সাদাফ চুপচাপ হেঁটে এসে নূরের পাশের চেয়ারটি খালি দেখে চেয়ারটি টেনে বসে পড়ল। নূরের মা শামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, কামড় দিয়েছিল পিঁপড়া ঠিক হয়েছে? নূর সাথে সাথে মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ক্রিম লাগিয়ে নিয়েছি। নওরিন আফরোজ বলল, ভালো করেছিস, তোর তো আবার অ্যালার্জি সমস্যা বেশি, হালকা কিছু হলেই অনেক দাগ হয়ে যায়। হুমায়ুন রহমান বলল, আচ্ছা মা, ঠিক আছে, খাও। খাবার সময় এত কেন প্রশ্ন করছো নওরিন? আচ্ছা ঠিক আছে, আর কোন কথা? বলল নওরিন আফরোজ। শামিহা বেগম সাথে সাথে উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগল। সাদাফ এমনভাবে খাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আগামীকাল আমরা একটু বেরোবো, তুমি কি সাথে যাবে? সাদাফ মাথা না তুলে বলল, না, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। সাইমন বলল, ও আচ্ছা, ঠিক আছে তাহলে, আমি নূর আর রিমাই চলে যাব একা। ভেবেছিলাম তুমি গেলে কার ড্রাইভ করতে পারতে, তুমি তো ভালো ড্রাইভ করতে পারো, না হলে আমাদের আবার ড্রাইভার নিয়ে যেতে হবে। সাদাফ খাচ্ছিল এমন সময় নূরের কথা শুনতেই হাত থেমে গেল। তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কখন যাবি? ড্রাইভারকে নিয়ে যেতে হবে না, আমি সাথে নিয়ে যাব। ফজলুর রহমান সাথে সাথে বললেন, এ কথাটি ভালো বলেছিস বাবা, তুই ওদের সাথে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি, না হলে ওরা বাচ্চা কাচ্চা কয়েকজন যে পুরা শপিং মল মাথায় করে ফেলবে। তুই ওদেরকে একটু টেক কেয়ার করে রাখিস, তুই গেলে আমাদের আর কোন টেনশন নেই। নূর মনে মনে ভয় পেয়ে গেল, কেন এই লোক সাথে যাবে? এই লোক সাথে গেলে নূর যাবে না, সাথে সাথে না করে দিবে সাইমন ভাইকে। মনে মনে ভাবল, খাওয়া শেষ করে সাইমন ভাইকে না করে দিবে, নূর যাবে না। এমন সময় নওরিন আফরোজ আবার বলল, নূর তুই গেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি, অন্য কারো পছন্দে আমার ভরসা নেই, তুই আমার জন্য পছন্দ করে জিনিসটা কিনে আনবি। নূর মুখ খুলে মাত্র বলবে যাবে না, ঠিক তার আগেই সাদাফ টেবিলে নিচ দিয়ে নূরের একটি হাত চেপে ধরল। নূর সাথে সাথে তাকালো হাতের দিকে, দেখল সাদাফ হাত চেপে ধরে আছে। নূর কাউকে কিছু বুঝতে না দিয়ে হাতমো চড়ামো চড়ি শুরু করে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সাদাফ চুপচাপ খাচ্ছে আর হাত ধরে রেখেছে। সাদাফের চেহারা দেখে বুঝার উপায় নেই টেবিলের নিচে কি চলছে। এদিকে নূরের ডান হাত ধরেছে, যার জন্য নূর বা হাতে চামচ ধরে খেতে পারছে না। নূর চুপচাপ ডান হাত অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদাফ কোনোভাবেই ছাড়ছে না। এদিকে বা হাত দিয়ে খাচ্ছে, তাই ফজলুর রহমান বলল, কিরে মা, তুই বা হাত দিয়ে খাচ্ছিস কেন? ডান হাতে কি হয়েছে? নূর বলল, কিছু না তো বাবা, হাতটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম একটু বা হাত দিয়ে খাই, কিছু মনে করো না হ্যাঁ। তারপর মাথা নিচু করে চুপচাপ বা হাত দিয়ে খেতে থাকলো। আর বলা হলো না নূর যাবে না। একদিকে নওরিন চাচি, একদিকে সাদাফ ভাই, মা ছেলের মধ্যে পড়ে সে যাচ্ছে নূর। মনে মনে ভাবল কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরের দিন বিকালের দিকে সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাদাফ হাতের ঘড়ি পড়তে পড়তে চোখের চশমাটা ঠিক করে গাড়িতে ঢুকেই ড্রাইভিং সিটে এসে বসল। কারো দিকে তাকালো না, এমনকি নূরের দিকেও না। শান্তশিষ্ট ভদ্র স্বভাবের ছেলে কারো দিকে চোখ তুলে তাকায় না। নূর আর চোখে একবার সাদাফ ভাইয়ের দিকে তাকালো। দেখতে যথেষ্ট সুদর্শন সাদাফ ভাই শুধু নূরের সাথে কেন এমন করে নূর বুঝতে পারে না। টিভিতে দেখে বান্ধবীদের কাছ থেকে শুনে প্রেম করলে, ভালবাসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু করে, কিন্তু সাদাফ ভাই তো ওকে কোনোদিন ভালোবাসিও বলেনি, তাহলে শুধু শুধু ওর সাথে এরকম জোর জবরদস্তি কেন করে?
ভাবতেই মন খারাপ হয়ে গেল নূরের। তাই গাড়ির পিছনে বসে গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। কিন্তু নূর জানে না দুইটি চোখ চাতক পাখির মতো লুকিং গ্লাস দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বসুন্ধরা শপিং মলের সামনে এসেই তিনজনকে ড্রপ করে দিয়ে সাদাফ গেল কার পার্কিংয়ে। ঠিক 5 মিনিট পর সাদাফ হেঁটে হেঁটে কার পার্কিং থেকে এসে ওদেরকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকল। সাইমন, রিমা ও নূর সামনে হাঁটছে, পিছনে পিছনে হাঁটছে সাদাফ, যার কোন হেলদোল নেই। এমন একটা গা ছাড়া ভাব যেন নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু কেউ জানে না শুধুমাত্র নূরের জন্যই বাধ্য হয়ে এসেছে সাদাফ। বসুন্ধরা শপিং মলের ভিতরে এসে লেডিস কর্নারে ড্রেসের কালেকশন দেখতে লাগলো রিমা এবং নূর। সাইমন দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। আরেক পাশে একা একা মিররের সামনে দাঁড়িয়ে আছে সাদাফ, চোখ দুটো মিররের দিকে। বাহির থেকে যে কেউ দেখলে বুঝতে পারবে সাদাফ অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু শুধু সাদাফ জানে মিরর দিয়ে নূরকে দেখা যাচ্ছে। নূর একটার পর একটা ড্রেস গায়ে ধরছে এবং দেখছে কেমন লাগছে। সেটা এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখছে সাদাফ। ভ্রু কুঁচকে দেখছে সব। এর ভিতর থেকে নূরের 3টা ড্রেস খুব পছন্দ হলো। তাই রিমাকে সাথে করে নিয়ে চেঞ্জিং রুমের কাছে গিয়ে দরজা না লাগিয়ে রিমাকে দাঁড় করিয়ে রাখল নূর। ও চেঞ্জ করবে এবং রিমাকে একটি একটি করে পরে দেখাবে। রিমা দাঁড়িয়ে মোবাইল টিপছিল, এমন সময় রিমার মোবাইলে একটি জরুরি ফোন আসলো। রিমা ফোন ধরে 2 কদম সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলেই গেল যে নূর চেঞ্জিং রুমে আছে এবং দরজা খোলা। ও কথা বলায় ব্যস্ত হয়ে গেল। নীলা রহমান। নূরের জামা চেঞ্জ করা শেষ, পিছনে শুধু চেইন লাগানো বাকি। এমন সময় দরজা খুলে রিমাকে ডাকবে ঠিক তার আগেই হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করল সাদাফ। ঢুকেই দরজা লাগিয়ে দিল চেঞ্জিং রুমের। চেঞ্জিং রুমটা খুব বেশি একটা ছোট নয়, আবার বড়ও নয়। সাদাফ 2 কদম এগিয়ে আসলে নূর পিছাতে পিছাতে চেঞ্জিং রুমের দেয়ালের সাথে বাড়ি খেল। মাথায় জোরে বাড়ি খাওয়ার আগেই সাদাফ নূরের মাথার পিছনে হাত দিল এবং আরেক হাত দিয়ে জামার চেইন ধরল। কিন্তু চেহারার চোখের চাহনির কোন পরিবর্তন হলো না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। কি আছে চশমার আড়ালে লুকিয়ে থাকা ওই দুটি চোখে নূর জানে না। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের চোখের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। কেমন ভিতরে যেন সর্বাঙ্গ কেঁপে উঠছে নূরের। কিছু বলতেও পারছে না। এদিকে ধীরে ধীরে সাদাফ নূরের জামার চেইন লাগাচ্ছে আর সাদাফের উষ্ণ নিঃশ্বাস নূরের গায়ে আছড়ে পড়ছে। তারপর সাদাফ হালকা একটু ঝুঁকে নূরের কানের কাছে এসে নূরের কানে একটি কামড় দিয়ে নাক ঘষতে ঘষতে বলল, এই ড্রেসগুলো আমার একটু পছন্দ হয়নি। এই ড্রেসগুলোতে তোকে একটু সুন্দর লাগছে না, অনেক পচা লাগছে। তারপর নূরের কাঁধের দিকে জামা নামিয়ে দেখল গতকাল রাতে সাদাফের দেওয়া ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে আছে। সাদাফ ঘাড় বাঁকা করে নূরের দিকে তাকালো। হঠাৎ একটু মুচকি হাসল। নূর তার কিছুই দেখতে পেল না। সাদাফ সেই ক্ষতস্থানে আরও একটি ছোট্ট কামড় দিল। নূর লজ্জায় ভয়ে চিৎকার করতে পারল না। নিজের হাত দিয়ে মুখ চেপে রাখল। সাদাফ ছোট ছোট চুমু খেতে লাগল। উষ্ণ নরম স্পর্শও দিতে লাগল। এদিকে নূর বদ্ধ চেঞ্জিং রুমের ভিতর টফট করতে লাগল। আর মনে অজানা আশঙ্কা এবং ভয়, কখন কে দেখে ফেলে। বাহিরে তো রিমা ছিল, রিমা যদি দেখে ফেলে তাহলে কি হবে। ব্যথায় এবং ভয়ে শিহরণে কুঁকড়ে রইল নূর। সাদাফ থামল না। শপিং শেষে বাসায় ফিরে আসলো 4 জন। গাড়ি থেকে নেমেই কারো দিকে না তাকিয়ে চাবিটি সাইমনের দিকে দিয়ে বলল, কার লক করে ভিতরে চলে আসিস। আমি টায়ার্ড, আমি উপরে যাচ্ছি। সাইমন বলল, ঠিক আছে ভাইয়া। রিমা বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় ভিতরে আয়। সব কিছু নিয়ে তাড়াতাড়ি। নীলা রহমান। নূর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কাউকে কিছু বলার বা বোঝানোর ভাষা নূরের কাছে নেই। ওর সাথে কি হচ্ছে, কেন এমন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না নূর। কেন সাদাফ ভাই এসব করছে, কেন নূরকেই এসব সহ্য করতে হচ্ছে ভাবতে লাগলো নূর। তারপরও সাদাফ ভাই কাছে আসলে কেন নূরের ভিতরে কোথাও কোনো একটা কম্পন শুরু হয়ে যায়, যা কাউকে বোঝাতে পারবে না। একদিকে ভয়, একদিকে শিহরণ, আরেক দিকে নিজের প্রতি ঘৃণা হয় নূরের।
এসব ভাবতে ভাবতেই নূর বাড়ির ভিতরে শপিং ব্যাগগুলো নিয়ে প্রবেশ করল, করে দেখল সাদাফ ভাই উপরে নিজের রুমে চলে গেল। নূর ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। চাচি নওরিন আফরোজ এসে বলল, কিরে তোকে কি আনতে বলেছিলাম, এনেছিস? নূর হাসিমুখে বসে সবকিছু দেখাতে লাগল। সব দেখানো শেষে নূর উপরে নিজের রুমে চলে গেল। গিয়েই শরীর এলিয়ে দিল বিছানায়। তারপর আস্তে আস্তে ভাবতে লাগলো এই দিনগুলোতে সাদাফের ওর সাথে করা আচরণ। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল নূর। এদিকে সাদাফ নিজের রুমে এসে চুপচাপ দরজা লক করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ছটফট করছে সাদাফের মন। সাদাফের রুহু অবধি পর্যন্ত ছটফট করছে। সাদাফ দ্রুত পায়ে হেঁটে গিয়ে আলমারির একটি পাল্লা খুলে সেখান থেকে গোপন ড্রয়ার এর ভিতর থেকে একটি বক্স বের করল। নীলা রহমান। বক্সের ভিতরে কতগুলো ছবি ও কিছু জিনিস সযত্নে রাখা। ছোট একটি বাচ্চা মেয়ের ছবি দিয়ে পরিপূর্ণ বক্সটি। ধীরে ধীরে মেয়েটা বড় হচ্ছে এমন ছবি। প্রথম হাঁটা শিখেছে সেই ছবি। আরো কত স্মৃতি, কত মাধুর্যমাখা কিছু স্মৃতি, যেমন ক্লিপ, চুড়ি, লিপস্টিক, নুপুর, পুতুল, আরো কত কি। সাদাফ একটি একটি করে জিনিস বের করে হাতে নিল এবং চুমু খেল। একটি ছবি বের করল, যে ছবিতে দেখা যাচ্ছে 13 বছরের প্রথম কৈশোরে পদার্পণ করা সালোয়ার কামিজ পরিহিত একটি মেয়ে। সাদা শুভ্র কালারের সালোয়ার কামিজ পরা একটি মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সাদাফ। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করে মাথাটা ঝুঁকিয়ে ছবিতে চুমু খেল সাদাফ। তারপর মাথা তুলে ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে পরম আদুরে নরম সুরে বলল, আই লাভ ইউ সোনা। ভীষণ ভালোবাসি তোকে আমি। তুই কবে বড় হবি? কবে তুই বুঝতে পারবি আমি তোকে কত ভালোবাসি? আর কত অপেক্ষা করাবি? এবার একটু বড় হ প্লিজ। কিছুই বুঝিস না কেন তুই? চোখের ভাষা বুঝিস না? মুখের ভাষা বুঝিস না? আমার স্পর্শের ভাষাও কেন বুঝতে পারিস না তুই? তোকে আমি কত ভালোবাসি কি করে বোঝাবো বল? কেন যখন আমি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুই আমার চোখের ভাষা পড়তে পারিস না? কেন যখন তোকে আমি ভালোবাসার ছোট ছোট পরশ একে দেই তখন তুই আমার স্পর্শ বুঝতে পারিস না? মেয়েরা নাকি কোন ছেলের চোখ দেখলে, কথা শুনলে বা স্পর্শেই বুঝে ফেলতে পারে তার মনে কি চলছে, তাহলে তুই আমার কোন কিছুই কেন বুঝতে পারিস না? প্লিজ তাড়াতাড়ি বড় হো সোনা পাখি। আমি যে আর তোকে ছাড়া থাকতে পারছি না। বলেই ছবিটি বুকে নিয়ে ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ। পরের দিন সকাল, নাস্তা টেবিলে বসে আছে সবাই। নূর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে, দেখল সবাই নাস্তা করছে, শুধু সাদাফ ভাই হাত লাগায়নি, প্লেট নিয়ে বসে আছে। নূর বুঝতে পারল না এভাবে বসে থাকার কারণ। তারপরও ধীরে ধীরে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল কোন চেয়ার খালি নেই। সাদাফের পাশের চেয়ারটায় খালি, তাই একটু চেয়ারটা সরিয়ে টেনে বসল নূর। নূর বসতেই নওরিন আফরোজ নূরকে নাস্তা দিয়ে বলল, আজকে সবটুকু শেষ করবি, কোন রং তামাশা চলবে না। যখনই খাবার দেই একটু একটু করে বিড়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাস। ওকে নিয়ে আমার সব জ্বালা ভাবি। ঠিক মতো খায় না। বাবার আদরের কিছু বলতেও পারি না। বলেই স্বামীর দিকে তাকালো সামিহা বেগম। ফজলুর রহমান বলল, খবরদার বাজে কথা বলবে না। আর আমার মেয়েকে একটি কথাও বলবে না। অল্প খায় সমস্যা নেই, যখন খাওয়ার রুচি হবে তখন বেশি করে খাবে। মানুষের কি সব সময় রুচি এক রকম থাকে? নূরের দিকে তাকিয়ে বলল, খাও বাবা। নূর চুপচাপ বাবার দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর খাবারে মনোযোগ দিল। সাথে সাথে সাদাফ খাওয়া শুরু করল। এদিকে সাদাফের বাবা হুমায়ুন রহমান বলল, আজকে থেকে সাদাফ অফিস জয়েন করছে, সবাই নিশ্চয়ই জানো। 9টা থেকে 5টা অফিস, যদিও তুমি অফিসের মালিকের ছেলে, কিন্তু তাই বলে নিয়ম ভঙ্গ করলে চলবে না। সবার আগে তুমি অফিস যাবে এবং সবার পরে অফিস থেকে বের হবে, এটাই নিয়ম। নীলা রহমান। সবার মতো ফ্রাইডে এবং স্যাটারডে তুমি ছুটি পাবে, অন্য সময় লিভ লাগলে আগে থেকে আমাকে ইনফর্ম করতে হবে। আমি তোমার ছুটি ব্যবস্থা করব, কিন্তু মালিকের ছেলে বলে কোন অনিয়ম করা চলবে না। যদিও তোমাকে আমার এসব বুঝিয়ে বলতে হবে না। তুমি আমাদের চেয়েও পাংচুয়াল, তারপরও বলার প্রয়োজন বাবা হিসেবে ছেলেকে উপদেশ দিলাম।
ফজলুর রহমান সাথে সাথে বলল, কি বলেন ভাইজান, আমাদের সাদাফকে বুঝি কিছু বুঝিয়ে দিতে হয়? সেই ছোটবেলা থেকে সবার চেয়ে আলাদা, সব কাজেও একদম পারফেক্ট, আমাদের সাদাফের মধ্যে কোন খুঁত নেই, একদম নিখুঁত আমাদের ছেলে। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ চাচ্চু। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবে না বাবা, আমাকে তোমার কিছুই বুঝিয়ে দিতে হবে না। আমি তোমার সন্তান, তোমার নাম খারাপ হবে এমন কোন কিছুই আমি কখনো করব না। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে হাসলেন। তারপর সবাই খাওয়ায় মনোনিবেশ করলেন। এদিকে নূর আড়ি পেতে সবগুলো কথাই শুনছিল কিন্তু মাথা তুলে তাকায়নি। সাইমন ও রিমা চুপচাপ খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। নূর যেহেতু পড়ে এসেছে, নূরের খেতে একটু দেরি হলো। সাদাফ নূরের দিকে ফিরেও তাকালো না। হুমায়ুর রহমান ও ফজলুর রহমান খাওয়া শেষ করে উঠে গিয়েছেন। নূরের খাওয়ার আর চোখে একটু তাকালো সাদাফ। তারপর ধীরে ধীরে খাওয়া শেষ করে উঠে হাত ধুতে গেল। হাত ধুয়েই নূরের মা অর্থাৎ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার জন্য এক কাপ কফি পাঠাবে? নূর, তুই একটু নিয়ে আসবি রুমে? ছোট আম্মুর তো পায়ে ব্যথা, আম্মু বানিয়ে দিবে, তুই একটু রুমে নিয়ে আয়। বলেই ভদ্র ছেলে উপরে চলে গেল। সামিহা বেগম বলল, আর কত বিড়ালের মতো খুটখুট করে খাবি, এবার ওঠ, যা ছেলেটার জন্য কফি নিয়ে যা। নূর কিছুই বলতে পারল না। খাবারের হাতটা চুপচাপ থেমে গেল। চুপচাপ বসে রইল। না বলে লাভ নেই, মার থেকে আরো 10টা কথা শুনবে। তাদের ভদ্রযোগ্য সন্তান কফি চেয়েছে বলে কথা। নূর যদি না বলে এই মুহূর্তে বাড়ির সবার ঠাদা একমাত্র নূরের মাথায় পড়বে। মনে মনে ভাবল নূর। সামিহা বেগম কফি নিয়ে এসে নূরের হাতে দিল, দিয়ে বলল, যা কফি নিয়ে উপরে যা। নূর মনের মধ্যে অজানা ভয় এবং আতঙ্ক নিয়ে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে কফি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আবার না জানে কি করবে, তাই হাত উঠালো নক করবে, ঠিক এমন সময় দরজা খুলে দাঁড়ালো সাদাফ। সাদাফ একবার চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখল, তারপর চুপচাপ নূরের হাত থেকে কফিটা নিয়েই সাথে সাথে নূরকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর কফির মগটা পাশে এক টেবিলের উপরে রেখে নূরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে? নূর কোনোমতে আমতা আমতা করে বলল, ভাইয়া আমি। আর কোন কথা বলতে পারল না নূর। সাদাফ এক আঙুল রাখল নূরের ঠোঁটে। বলল, হুশ, আর একটা কথাও না। আমার কথা শুনিস না কেন? শাস্তি পাবি আমার বাধ্য হওয়ার। বলেই নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। গাঢ় চুমনে স্পর্শে নূরের ভিতর শিহরিত হতে থাকল। ভিতরে স্নায়ু যুদ্ধ লেগে গেল নূরের। এদিকে সাদাফ থেমে নেই, অপ্রতিরোধ্য। যেন একাই যুদ্ধ করছে, একাই জয়ী হতে চাচ্ছে। ধীরে ধীরে চুমুর মাত্রা বাড়াতে লাগলো সাদাফ। নূরের ছোট্ট কোমল শরীর ভেঙে চুরে অবাধ এক যুদ্ধে নেমেছে সাদাফ। পরের দিন সকাল 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে সাদাফ। ঢাকার শহরে যেই জ্যামের জন্য 9টায় পৌঁছাতে পারবে না প্রথম দিন, তাই লেট করতে চায়নি সাদাফ। আজ আর দেখা হয়নি নূরের সাথে। নূর হেলতে দুলতে ঘুম থেকে উঠে 9টার দিকে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখল সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। কিন্তু সাদাফকে কোথাও দেখা যাচ্ছে না। নূরের অবচেতন মন আর চোখে এদিক ওদিক খুঁজতে লাগলো সাদাফকে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কেন যেন কারো কাছে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। যদিও আপন চাচাতো ভাই একই বাড়িতে থাকে, তারপরও জিজ্ঞেস করতে কেমন যেন একটা লজ্জা লজ্জা কাজ করছে। নূরের মনে পড়ল গতকাল রাতে দৃশ্য। সাদাফ যখন অস্থিরভাবে চুমু খাচ্ছিল নূরকে, নূরের যেন পুরো দুনিয়া থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সাদাফ হাঁপাতে হাঁপাতে বলেছিল, তুই কোন কিছু বুঝতে পারিস না কেন? কবে বড় হবি তুই? কথা বলেই রুম থেকে বড় বড় কদম ফেলে বের হয়ে গিয়েছিল সাদাফ। নীলা রহমান। নূর নাস্তার টেবিলে বসে চড়ুই পাখির মতো খাবার শুধু আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। কেন যেন খেতে ভালো লাগছে না। পাশের চেয়ারটা দিকে বারবার চোখ যাচ্ছে। এই প্রথম এই 20-21 দিনে পাশের চেয়ারটা খালি। সাদাফ ভাই নেই কেন যেন নূরের ভিতর একটা অস্থিরতা কাজ করছে। একটা শূন্যতা কাজ করছে। একা একা মনে হচ্ছে নিজেকে।
পরিবারের সবার মধ্যে বসে থেকেও নিজেকে খুব একা একা লাগছে। নূর নিজের ডান হাতের দিকে তাকালো। তারপর মনে পড়ল সেদিনের কথা, যেদিন ডান হাত চেপে ধরেছিল সাদাফ ভাই। বা হাত দিয়ে কত কষ্ট করে খাচ্ছিল নূর। হঠাৎ নূরের ঠোঁটে খেলে গেল মুচকি একটু হাসি। নূর মনে মনে ভাবল, আচ্ছা সাদাফ ভাই কি আমাকে ভালোবাসে? কিন্তু ভালবাসলে আমাকে বলে না কেন? সামিহা বেগম বলল, কিরে খাবার কি শুধু নাড়াচাড়া করে যাবি? তোকে নিয়ে তো হয়েছে অনেক বড় একটা জ্বালা। কিছুই বলা যায় না, বাপ চাচারা তেড়ে আসে। দেখতো ভাবি ও কেন খাচ্ছে না? আমি রান্না করতে গেলাম, আমার এত ঢং করার সময় নেই। তুমি দেখো তোমার মেয়েকে। বলেই সামিহা বেগম রান্নাঘরে দিকে চলে গেলেন। নওরিন আফরোজ উঠে এসে বললেন, কিরে মা কি হয়েছে, শরীরটা কি খারাপ লাগছে? খাচ্ছিস না কেন? দিন দিন তো চড়ুই পাখির মতো হয়ে যাচ্ছিস। নূর বড় মার দিকে তাকিয়ে বলল, না বড় আম্মু, কিছু হয়নি, এমনি খাবার ভালো লাগছে না। আজকে পাপা চাচ্চু আর সাদাফ ভাই আগে আগে অফিসে চলে গেল কেন? নওরিন আফরোজ বলল, আজকে ওর অফিসে প্রথম দিন, 9টার মধ্যে ঢুকতে হবে। ঢাকা শহর নাকি অনেক জ্যাম, তাই তিনজন আগে আগে চলে গেল। আজকে প্রথম পরিচয় করিয়ে দিবে তোর সাদাফ ভাইকে, এজন্য সবাই আগে আগে গিয়েছে। আর আজকে আসতেও একটু লেট হবে, বলল নওরিন আফরোজ। তারপর একটু থেমে বলল, খেয়ে নে মা, অল্প আরেকটু খা। খাবার নিয়ে বসে এরকম করতে হয় না। নূর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড় আম্মু, খাচ্ছি। বলে খাওয়ায় মনোযোগ দিল, যদিও খেতে মন চাইছিল না। আজকেও নূর স্কুলে যাবে না। আগামীকাল থেকে রেগুলার স্কুলে যাবে। ওদের স্কুল 9টা থেকে 2টা। রিমা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। নূর এবার এসএসসি দিবে। স্কুল শেষ, শুধু কোচিং এর জন্য স্কুলে যায়, তাই মাঝেমধ্যে 2-1 দিন মিস হয়ে যায়। সাইমন ভার্সিটিতে পড়ে, অনার্স 3rd ইয়ার। ও এখন ভার্সিটি আছে। আজকে সকাল সকাল চলে গিয়েছে, সাথে রিমাও গিয়েছে। রিমার কলেজে জরুরি কাজ আছে। ক্লাস শুরু হওয়ার আগে কাজটি করতে হবে, তাই 1 ঘন্টা আগেই চলে গিয়েছে। পুরো বাড়ি আজ ফাঁকা ফাঁকা লাগছে নূরের কাছে। এটা কি শুধুমাত্র সাদাফ ভাই নেই বলে, নাকি সাইমন আর রিমাকে মিস করছে বুঝতে পারছে না নূর। নূর নিজেই ধরে নিল সাইমন ও রিমাকে মিস করছে। সাদাফ ভাইকে কেন মিস করবে? সাদাফ ভাইকে তো দেখতেই পারে না নূর। লোকটা শুধু ওকে জ্বালায়, ওর উপরে শুধু শুধু জোর করে, কিন্তু ভালোবাসে কিনা সেটা বলে না। ভালো না বাসলে আমার সাথে এরকম করে কেন? বান্ধবীদের কাছ থেকে শুনে, টিভি সিনেমায় দেখে, প্রথম প্রথম প্রেমে পড়লে কেমন অনুভূতি হয়, কেমন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে সাদাফ ভাই কেন ওকে ভালোবাসি বলে না? কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা করে তা তো সবকিছুই করছে। আচ্ছা আমি কি তাহলে সাদাফ ভাইয়ের গার্লফ্রেন্ড? মনে মনে নিজেকে জিজ্ঞেস করল নূর। ভাবতেই লজ্জা ও ভয় দুটোই পেল নূর। কিন্তু কোন উত্তর দিতে পারছে না। তাই ঠিক করল সাদাফ ভাইয়ের কাছে সাহস করে জিজ্ঞেস করবে, আমি কি আপনার গার্লফ্রেন্ড? আপনি আমার সাথে কেন এরকম করেন? এদিকে অফিসে হুমায়ুন রহমান সবার কাছে সাদাফকে ডেকে পরিচয় করিয়ে দিল, আজ থেকে অফিসে আমার পর আপনাদের বস সাদাফ। আমি এবং ফজলুর দুজন সর্বক্ষণ মনিটর করার জন্য থাকব, কিন্তু আপনারা রিপোর্ট করবেন সরাসরি সাদাফের কাছে। সাদাফ সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে থেকে আমি অফিস দেখাশোনা করব, তবে ফিল ফ্রি টু ওয়ার্ক উইথ মি। কোন টেনশন করবেন না, আগে যেভাবে কাজ করতেন এখনো সেভাবে মন দিয়ে কাজ করবেন। সবাই সাদরে গ্রহণ করল সাদাফকে। তারপর হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাফ এগিয়ে গেলেন সাদাফের নতুন ক্যাবিনের দিকে। সাদাফকে ঘুরে ঘুরে নিজের কেবিনটি দেখালো। সাদাফ কেবিনের চেয়ারে বসে বলল, নাইস, অনেক সুন্দর করেছো বাবা। অফিসটা আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ। ফজলুর রহমান বলল, তোর বাবা করেনি ডিজাইন, আমি করিয়েছি। আমি জানি আমার ছেলে পছন্দ কেমন, চাচা হিসেবে এতটুকু তো আমি করতেই পারি। আর ডিস্টার্ব করব না। কিছু ফাইল তোকে দিয়ে যাবে তোর অ্যাসিস্ট্যান্ট। আজকে শুধু ফাইলগুলো রিড করবি, কোথায় কি প্রবলেম আছে খুঁজে বের করবি। এটাই তোর টাস্ক। নীলা রহমান। বলেই ফজলুর রহমান ও হুমায়ুন রহমান কেবিন থেকে বেরিয়ে গেল।
সাদাফ ক্যাবিনের চেয়ারে হেলান দিয়ে বসে মাথার পিছনে একটি হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিল। পকেট থেকে বের করল ছোট্ট একটি ছবি। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটির দিকে। তারপর বলল, কি আছে তোর মধ্যে? যত দেখি দেখতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না। আমার চোখ ঘুরে ফিরে খালি তোকে খুঁজে। কিভাবে থাকবো আমি সারাদিন? সকাল থেকে একবারও এখনো পর্যন্ত তোকে দেখিনি। তুইও তো ঘুম থেকে উঠিসনি যে তোকে একটু দেখব। তারপর ছবিটিতে একটি চুমু খেয়ে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ। টেবিলের সামনে যে ফ্রেমটা রাখা আছে ফটো ফ্রেম, সেটি খুলে ওই ছবিটি সেট করল। করে ফ্রেমটি সযত্নে টেবিলের একটি ড্রয়ারে রেখে চাবি দিয়ে আটকে চাবিটা নিজের পকেটে রেখে দিলে সাদাফ। রাত 10:30। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান অফিস থেকে 8টার মধ্যে চলে আসলো। ফাইলগুলো রিড করে সমস্ত প্রবলেম খুঁজে বের করে সাদাফের আসতে আসতে বেজে গেল 10:30। বাড়িতে ঢুকে দেখল বাড়ির নিচে কেউ নেই, তাই চুপচাপ দরজা লাগিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দেখল নূরের রুমে দরজা চাপানো। সাদাফ রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল মা নওরিন আফরোজকে। নওরিন আফরোজ বলল, নিচে খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে ঘুমা। আজ অনেক পরিশ্রম করেছিস, কালকে সকালে উঠতে হবে। সাদাফ বলল, তুমি ঘুমাতে যাও, আমি একাই খেয়ে ঘুমিয়ে পড়ব, তোমার আমার সাথে নিচে যেতে হবে না। নওরিন আফরোজ বলল, তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিবি, দেরি করবি না। তাহলে আমি গেলাম কেমন? বলেই নওরিন আফরোজ নিজের রুমে ঘুমাতে চলে গেলেন। সাদাফ 2 মিনিট টেবিল চেয়ারে বসল। তারপর ধীরে ধীরে উঠে নিচের দিকে গেল। একা একা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে রইল। তারপর উপরে উঠে এলো সাদাফ। কেমন যেন একা একা লাগছে, নিঃসঙ্গ লাগছে, মনে হচ্ছে সারাদিন কিছু একটা আছে যা করা হয়নি, যার ফলে বুকের বা পাশটা খুব খালি খালি লাগছে সাদাফের। তারপর সাদাফ প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ধরালো। নিজের রুমেই টেবিল চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর চিন্তা করছে নূর এখন কি করছে। ঘুমাচ্ছে নিশ্চয়ই, কাল সকালে স্কুল আছে। একবার কি যাবে নূরের রুমে, যেয়ে জাস্ট একটু দেখে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। সিগারেটটি নিভিয়ে দ্রুত পায়ে উঠে পকেট থেকে একটি চুইংগাম বের করল। তারপর খেয়ে মুখের থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো নূরের রুমের দরজার কাছে। নূরের রুমে দরজা চাপানো ছিল। ধীরে ধীরে দরজা খুলল, দেখল ড্রিম লাইট জ্বালানো, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নূর গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে। সাদাফ বুঝতে পারছে এখনই সাদাফের একটু একটু ভালো লাগছে, তাহলে আর একটু কাছে গেলে নিশ্চয়ই আর একটু ভালো লাগবে। সাদাফ বুকের বাম পাশে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে। হাঁটু ভেঙ্গে বসল নূরের মুখোমুখি। অনেকক্ষণ নূরের মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগল, কি আছে এর মুখটির মাঝে। কেন সেই ছোট্টবেলা থেকেই নূরকে এত ভালো লাগে সাদাফের। কেন অন্য কোন মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায়নি সাদাফ। যখনই দেখে চোখ তুলে শুধু নূরকেই দেখে, কিন্তু মেয়েটা যে বড্ড ছোট আর বড্ড নাদান। সাদাফের কোন কিছুই বুঝতে পারে না, সাদাফের কোন কথাই বুঝতে পারে না। তাই তো সাদাফ রাগ করে, জোর করে। নীলা রহমান সবকিছু জোর করে করে, তারপরও তো বোঝা উচিত অবশ্যই সাদাফের অনুভূতি আছে ওর উপর, না হলে আর কারো সাথে না করে, শুধু ওর সাথেই কেন এমন জোর করবে। কিন্তু না, মেয়েটি তো বুঝবে না, মেয়েটি বারবার শুধু প্রশ্ন করবে যা সাদাফের পছন্দ নয়। সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখল ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে নূর। সাদাফের বড্ড লোভ হলো ওই ঠোঁট দুটোর প্রতি, যেন ভিতর একটু পিপাসা জেগে গেল। সাদাফ ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের ঠোঁটের দিকে। তারপর নূরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। নূর ঘুমের মধ্যে অবচেতন মনে সাদাফের ঠোঁটা করে ধরল, যেন ছোট বাচ্চা কোন চকলেট বা কিছু একটা দিলে সেটিকেই ঘুমের মধ্যে খেতে থাকে। তবে সাদাফ যে পুরুষ মানুষ, অন্য সবার কাছে সাদাফ অন্যরকম হলেও নূরের কাছে যে সাদাফ একজন বেসামাল পুরুষ। সাদাফের কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে, যেখানে নূর ঘুমের ঘোরেও এভাবে সায় দিয়ে যাচ্ছে। সমানতালে চুমু খাচ্ছে সাদাফকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। এখনো মনে পড়ে যেদিন নূরের প্রথম জন্ম হয়েছিল। সাদাফের বয়স ছিল 10 কি 11 বছর। হসপিটালে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই।
সামিহা বেগমের অবস্থা বেশি ভালো নয়। মোটামুটি সময়ের আগেই লেবার পেইন উঠে গিয়েছিল। সবাই হসপিটালে বসে আছে। সাদাফের তখনও বুঝতে কোন টেনশন নেই, কি হবে না, শুধু এতটুকু জানে একটি ছোট বাবু আসবে চাচির ঘরে। ওটি রুমে ঢুকানোর ঠিক আধা ঘন্টা পরে ডক্টর এসে জানালেন সামিহা বেগম ভালো আছে, বাবুও ভালো আছে। নীলা রহমান, ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করলেন ডক্টর আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? কারণ ফজলুর রহমানের একটি মেয়ের খুব শখ, ছেলে তো তার আছেই। ফজলুর রহমান বলল, আপনার চাঁদের মতো একটা রাজকন্যা হয়েছে। বলেই ডক্টর চলে গেল। সাথে সাথেই ওটি রুমের ভিতরে থেকে বের হয়ে এলো দুজন নার্স। একজনের কোলে ছোট্ট রাজকন্যা। সবার আগে কোলে নিলেন ফজলুর রহমান। কোলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটা পরী এসেছে তার ঘরে। যেন যেখানেই যাবে ঘর একদম আলোকিত করে ফেলবে, ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি। সাদাফ দৌড়ে এসে চাচ্চুর কাছে বায়না ধরল রাজকন্যাকে ওর কোলে দিতে। ও আগে কোলে নেবে, তারপর বাকি সবাই। সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে। নওরিন আফরোজ বলল, ঠিক আছে বাবা, তুই আগে কোলে নে, তারপর আমরা নিচ্ছি, কোন সমস্যা নেই। পাশে দাঁড়িয়ে আছে সাইমন। রিমা হুমায়ুন রহমানের কোলে। কাউকে রাজকন্যাকে দেখতে দিবে না সাদাফ। ফজলুর রহমান ভাতিজাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন, তাই ওর কথা ফেললেন না। সুন্দর সযত্নে তুলে দিলেন সাদাফের কোলে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর বলল, এই রাজকন্যা কিন্তু আমার ছোট আব্বু। এই রাজকন্যা আর কাউকে দিতে পারবে না। এই রাজকন্যা শুধু আমার, আমি ওর সাথে খেলব। আমাকে ছাড়া অন্য কারো সাথে খেলতে পারবে না। ও আমার ছোট্ট একটা পরী পুতুল। আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না। ফজলুর রহমান বলল, ঠিক আছে, দিব না। সাদাফ বলল, না না ছোট আব্বু, কথা দাও, এই রাজকন্যাকে শুধু আমাকে দেবে আজকে থেকে, কিন্তু এই রাজকন্যা আমার। ফজলুর রহমান সাদাফের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, আজ থেকে এই রাজকন্যা শুধু তোর। কথা দিলাম, এবার খুশি? সাদাফ খুশি হয়ে গেল। সবার সামনে মুচকি হেসে সর্বপ্রথম নূরের কপালে একটি চুমু খেল। তারপর বলল, শুনলি তো, আজকে থেকে কিন্তু তুই শুধু আমার। ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে। আজকে থেকে আমি ছাড়া অন্য কারো সাথে তুই খেলতে পারবি না। নীলা রহমান। কথাটি মনে করেই মুচকি হাসল সাদাফ। একদৃষ্টিতে হাঁটু ভেঙ্গে বসে এখনো তাকিয়ে আছে নূরের দিকে। বাচ্চা মেয়েদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে নূর। কত ভালোবাসে নূরকে, কত ভালোবাসা ওর জন্য। নূর কি কখনো বুঝবে? কবে বড় হবে পাগলি মেয়েটা? কেন বুঝে না সাদাফ যা করে নূরের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্যই করে। নূর যেন সাদাফকে একটু আলাদা চোখে দেখে, অন্যান্য সব কাজিনদের মতো না দেখে, সেজন্যই নূরের উপরে জোর করে সব সময়। নূরের সাথে এরকম করে, কিন্তু নূরকেও প্রচণ্ড ভালোবাসে। এত ভালোবাসে যে চিন্তা করতে পারবে না। নূর কি কখনো ওকে ভালোবাসবে? নিজের মনকে প্রশ্ন করল সাদাফ। তারপর উত্তর শুধু একটাই এলো। নূর ভালোবাসুক আর না বাসুক, নূরের প্রতি ওর ভালোবাসা এত একজনের ভালোবাসা দিয়েই একটি জীবন পার করে দেওয়া যাবে। নূরকেও মাথায় তুলে রাখবে, বুকে আগলে রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তারপর নূরের মাথায় হাত বুলাতে বুলাতে কানে কানে ফিসফিস করে বলল, সাদাফ, তাড়াতাড়ি বড় হয়ে যা নূর প্লিজ। বলেই নূরের ফুলানো ঠোঁটে হালকা একটি আদরের পরশ এঁকে দিল সাদাফ। খুব ভালোবাসার সাথে, যত্নের সাথে। নূর যেন আরেকটু আরাম পেল। ওম পেল। দু হাত দিয়ে সাদাফের হাতটি জড়িয়ে ধরল নূর। সাদাফ নূরের হাতে হাত রেখেই বসে রইল সারারাত নূরের শিয়রের পাশে। বসে রইল, নূর যখন হাত ছাড়বে তখন নূরের রুম থেকে বের হবে। এভাবে নূরকে দেখতে দেখতে সাদাফ মাথা নূরের শিয়রের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কখন সকাল হলো সাদাফ বলতে পারে না। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই সাগাফ চোখ পিটপিট করে তাকালো। দেখল বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে। সাদাফ চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। এখনো নূর ওর হাত ধরে আছে। রুমে যাও, সারারাত ঠিকমতো ঘুমাতে পারোনি। যে একটু রেস্ট নাও, সকালে অফিসে যেতে হবে। একটু পর উঠে যাবে নূর। বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বের হয়ে গেলেন। নীলা রহমান। সাদাফ চুপচাপ নূরের হাতটি ছাড়িয়ে নিজেও রুমের দিকে পা বাড়ালো। হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলেন।
চুপচাপ ভাবতে লাগলেন যেদিন ছেলেকে আমেরিকা পাঠাবে যেতে নারাজ ছিল সাদাফ। অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না। পরে বাবার কাছে একদিন হঠাৎ করে আসলো, এসে আবদার করল, বাবা আমি আমেরিকা যাব না। আমার আমেরিকা যেতে ইচ্ছে করছে না। হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবে না, হায়ার এডুকেশনের জন্য সবকিছু ঠিক করে ফেলেছে, কিন্তু ছেলে কেন যেতে চাইছে না। তাই জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমাকে বল, কোন সমস্যা থাকলে বল। সাদাফ সেদিন চুপ করে ছিল, একটি কথাও বলেনি, চুপচাপ নিচের দিকে তাকিয়ে ছিল। হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল, যে লেখাপড়া শেষ করে আয়, যার পিছুটান তোকে এখানে ধরে রেখেছে সে তোরই থাকবে। সাদাফ মাথা তুলে তাকালো বাবার দিকে। হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন, যা তুই মুখ ফুটে বলতে পারছিস না আমি তোর বাবা, আমি বুঝতে পারি। যা তোর ছিল তোকে দেওয়া হয়েছে তোরই থাকবে। সাদাফ সেদিন প্রথম বাবার চোখে চোখ রেখে বলেছিল, যাব, তবে আমার একটি শর্ত আছে। হুমায়ুর রহমান হেসেছিলেন খুব। পরে বললেন, ঠিক আছে, সব শর্ত পূরণ করা হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নাও। সাদাফ উঠে চলে গিয়েছিল সেদিন। হুমায়ুনুর রহমান চিন্তা করলেন সেদিনের কথা। সেদিন যা করেছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না বা কেউ শুনেনি, কিন্তু সবাইকে কিভাবে বলবে, কিভাবে ফেস করবে, কি কথা দিয়েছিল সাদাফকে, এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান। যদিও ভাই ফজলুর রহমানের উপরে যথেষ্ট বিশ্বাস আছে, তার মুখের উপর একটি কথাও বলবে না, তারপরও মনে সংশয় কাজ করছে, কারণ হুমায়ুন রহমান জানে সাদাফ কতটা ভালোবাসে নূরকে। একটু এদিক সেদিকে হলে যে ছেলেটা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে, তাই এত দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মনে। সাদাফ নিজের রুমে এসে আলমারি ড্রয়ার খুলে আবার সেই বক্সটি বের করল। বক্সটি খুঁজে খুঁজে আরও একটি ছবি বের করল সাদাফ। ছবিটি দেখে সাদাফের মুখে আপনা আপনি একটি হাসি ফুটে উঠল। ছবিটি যে আর কারো নয়, নূর এবং সাদাফের মূল্যবান একটি ছবি। সাদাফ ছবিটিতে একটি চুমু খেয়ে বুকে চেপে ধরে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ নূর, আমি এই দিনটির অপেক্ষায় কবে থেকে রয়েছি, তাড়াতাড়ি বড় হ। সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হলো সাদাফ। উপর থেকে দেখল নামছে নূর, একেবারেই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর। সাদা স্কুল ড্রেস, ক্রস বেল্ট, স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করল সাদাফ। সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজায় বসেই আস্তে আস্তে জুতা মুছতে লাগলো, কারণ জানে কেউ না কেউ এসেই বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে। নীলা রহমান, তাহলে আর সাদাফকে নিজে থেকে বলতে হবে না, তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগলো। যা ভেবেছে ঠিক তাই হলো। নওরিন আফরোজ এসে বলল, সাদাফ অফিসে যাচ্ছিস, যাওয়ার সময় নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা না বাবা। সাদাফ বলল, আমার তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বল, নাস্তা প্যাক করে দাও, গাড়িতে বসে বসে খাবে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি পার্কিংয়ে আছি। নূর বলল, থাক না, আমি না হয় রিকশা করেই চলে যাব বড় আম্মু। খবরদার রিকশা করে যাওয়ার নাম নিবি না। সাদাফ প্রতিদিন এই সময় অফিস যায়, তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি। প্রয়োজন পড়লে 10 মিনিট আগে ঘুম থেকে উঠবি, যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস। মেয়ে মানুষ এত ঘুমালে চলে? সকাল সকাল ঘুম থেকে উঠবে, শরীর ভালো থাকবে, ক্ষুধা লাগবে, সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি, দিনটি ভালো যাবে। খেতেই চাস না? দেখ তো কি হয়েছিস, হা ডডি সার। টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নওরিন আফরোজ। নূর চুপ করে থাকাই ভালো মনে করল। এখন কথা বললে আরো না জানি কত রাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে। সাথে যদি যোগ হয় মা, তাহলে তার স্কুলে যাওয়া হবে না। নীলা রহমান লেখিকা। সাদাফ গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে। দেখল টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদাফ বলল, গাড়িতে ওঠ। কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর। কেমন যেন ভিতরে অস্বস্তি হয়। তাই নূর অন্য দিকে তাকিয়ে রইল। গাড়িতে বসেও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না। সাদাফ খেয়াল করছে সব। নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো। অত ভয়ও পায় না, তবে ওকে এভয়েড করে। তাকায় না চোখের দিকে। সাদাফ জানে কি চলছে নূরের মনে। হয়তো কোন প্রশ্ন আছে নূরের মনে, কিন্তু জিজ্ঞেস করতে পারে না।
ছোটবেলা থেকে দেখে আসছে মনে কোন প্রশ্ন থাকলে এভাবে এদিক ওদিক তাকায়। নীলা রহমান। সাদাব কোনো ভূমিকা না করে বলল, কি জিজ্ঞেস করবি করে ফেল এভাবে চোখ দুটা বলের মতো এদিক ওদিক ঘুরিয়ে। অল্পতেই কানা হয়ে যাবি। নূর চট করে তাকালো সাদাফের দিকে। তারপর বলল, আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোন প্রশ্ন আছে? ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছি। আমি বুঝবো না তো কে বুঝবে? বলে ফেল মনে কি প্রশ্ন আছে, বলল সাদাফ। নূর চট করে জিজ্ঞেস করে ফেলল, আপনি কি আমাকে ভালোবাসেন? কথাটি শুনেই সাথে সাথে সাদাফ গাড়ি ব্রেক করল। ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল, তারপর হালকা মুচকি এসে বলল, তুই ভালোবাসা কি বুঝিস? নূর বলল, বুঝি, সব কিছু বুঝি। আমার বান্ধবী প্রেম করে, আর আমি টিভিতে নাটকে সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয়। আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে। সাদাফ অবাক হলো। এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে, কারণ এসব সাদাফ সব জানে। কিন্তু নূরকে কেউ ভালোবাসি বলেছে এটা এখনো পর্যন্ত সাদাফের কানে কি করে এলো না? এত বড় একটা তথ্য কিভাবে সাদাফ না শুনে থাকলো? মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই? ভালোবাসি বলেছে? কে বলেছে শুনি? নূর সরল মনে বলল, ক্লাস 10-এর একটা বড় ভাইয়া বলেছে। অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর। সব মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও আমাকে ভালোবাসে বলেছে। সাদাফের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টাতে শুরু করল। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করল, নাম কি সেই ছেলের? আর খুব হ্যান্ডসাম? নূর সরল মনে বলল, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। নাম হচ্ছে আসিফ। আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 10-এ। সায়েন্সের স্টুডেন্ট। আমি বেশি হ্যান্ডসাম নাকি আসিফ বেশি হ্যান্ডসাম? ভালো করে দেখে বলতো। চেহারা কাঠিন্য ভাব বজায় রেখেই জানতে চাইল সাদাফ। নীলা রহমান। নূর ভালো করেই উত্তর জানে, কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে? নূরের যে লজ্জাও করে, ভয় লাগে কি করে বলবে যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম, আসিফ আপনার কাছে কিছুই না। কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর। কেন স্বীকার করবে? নূরের কি ঠেকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার? উনি তো নূরকে পছন্দ করে না, কিছুই বলে না, মনে মনে ভাবল নূর। সাদাফ আর একবারও নূরের দিকে তাকালো না। রাগ হলো খুব সাদাফের। গাড়ি স্টার্ট করলো। তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যেতে হবে। 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাফ। কোন কথা বলছে না। নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে। তারপর নূর গাড়ির দরজা খুলে চুপচাপ নেমে গেল। সাদাফ কোন কথা না বলেই গাড়ি স্টার্ট দিল। পিছনে ফিরে তাকালো না। নূর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখল। নূর যদি দেখতে পেত গাড়ির ভিতরে লুকিং গ্লাসে পিছনের দিকেই দেখছে নূরকে দুটি চাতক পাখির মতো চোখ। নূর কখনো সেই চোখের ভাষা বুঝল না। নীলা রহমান লেখিকা। অফিসে ঢুকেই সাদাফ পিএকে ডাকল। বলল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন, শার্প 10টায়। আর আমাকে 1 মগ কফি পাঠিয়ে দিন। বলেই টেবিলের ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করল সাদা, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মুচকি মুচকি হেসে বলল, পাখি আকাশে যতই উড়ো ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতেই আর আবদ্ধ হতে হবে। আমাকে ভালোবাসতে হবে। এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না। আমাতেই বিলীন হয়ে যেতে হবে। ছবিটি আবার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাফ। একদিন হঠাৎ যখন নূরের 8 বছর বয়স, পড়ে গিয়ে হাত পা ছুলে গিয়েছিল নূরের। বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, সাদাত সাদাত আমার চুলে গেছে। রতত্ব। দেখে কত রতত্ব। নীলা রহমান। সাদাফ সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল। কোলে নিয়ে কোলে বসিয়ে সেদিন স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল। নূর সাদাফের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর। সাদাফ ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ ওর ঘুম না ভাঙে। হঠাৎ দরজার নক করা শব্দে চোখ খুলল সাদাফ। দেখল তার পিএ কফির মগ নিয়ে এসে হাজির হয়েছে।
সাদাফ সযত্নে ফটো ফ্রেমটি আবার ভিতরে ঢুকিয়ে লক করে রাখল। অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত 10টা বেজে গেল। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মাত্র দুদিন হলো জয়েন করেছে, অফিসের সমস্ত কাজ বুঝি নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ, কিছু গরমিল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে, যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে। বাসায় এসে দেখল সবার খাওয়া দাওয়া শেষ। 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই, তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে। আজকেও রাতে একসাথে ডিনার করতে পারল না নূরের সাথে, মনে মনে ভাবছে সাদাফ। নীলা রহমান অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোন দেখা নেই। সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে, রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে ও রুমে চলে গিয়েছে। কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে? কখনো কি এরকম দিন আসবে? মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো সাদাফ। রুমের কাছে আসতেই দেখল রুমের লাইট জ্বালানো, দরজাটা ভেড়ানো। নীলা রহমান রুমের ভিতরে কে, ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে দরজাটা খুলেই অবাক হয়ে গেল সাদাফ। রুমে আর কেউ না, নূর। কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভিতর। নীলা রহমান সাদাফকে ভেতরে ঢুকতে দেখেই নূর 2 হাত পিছনে নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করল। সাদাফ আর চোখে এক নজরে দেখল, তারপর নূরের চোখে চোখ রেখে বলল, আমার রুমে কি করছিস তাও এত রাতে? কাঁধের থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করল সাদাফ। নূর আমতা আমতা করছে, কিন্তু হাত দুটো পেছনে থেকে সামনে আনতে পারছে না। চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাদাফ ব্যাগ রেখেই টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতাটা খুলতে লাগল। জুতো খোলা হলেই দাঁড়িয়ে শার্টের 2টা বোতাম খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল, হাতে কে দেখি, এদিকে আয়। নূর এখনো চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোন কথা বলছে না। সাদাফ বলল, এদিকে আয়, হাতে কি দেখি, কিছু বলবো না, সামনে আয়। নূর নিজের জায়গা থেকে 2 কদম সামনে এসে দাঁড়ালো, কিন্তু হাত এখনো পিছনে। সাদাফ নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপরে বলল, আরো কাছে আয়। নূর ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে আরো 2 কদম সামনে এসে দাঁড়ালো, হাত বাড়ালেই সাদাফকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাদা এবার একটু ধীরে হাসকি টোনে বলল, আর একটু কাছে আয়। নূর পড়ে গেল মুশকিলে। এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে, জানতো এটা শুধু সাদাফ ভাইয়ের রুমে আছে। এভাবে ধরা ধরা খেয়ে যাবে জানতো না, তাই মাথা তুলে আমতা আমতা করে বলল, আর হবে না ভাইয়া, আর আসবো না এই রুমে। শুধু এইবার এই শেষ, মাফ করে দাও প্লিজ। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল নূর। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। মেয়েটার অপরাধ বেড়ে যাচ্ছে, এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে, নিশ্চয়ই মূল্যবান কিছু। তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না। গাধিটা কি জানে এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর। একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়, কিছু বলবো না তো? লেট করলে কিন্তু এক্ষুনি একটা চড় মেরে সামনে দাঁতগুলো সব ফেলে দেব, বেয়াদব, কাছে আয় বলছি। ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি 2 কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়ালো। একদম সাদাফের পায়ের সাথে লেগে গেল নূরের পাক, যেন আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। সাদাফ ধীরে ধীরে নিজের 2 পা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কনুই ধরে নিজের 2 পায়ে ঠিক মাঝখানে এনে দাঁড় করালো। তারপর বলল, হাত সামনে আনো দেখি, হাতে কি? নূর হাত দুটো শক্ত করে রেখেছে, কোনোভাবেই হাত সামনে দিকে আনছে না। সাদাফ বলল, আমি জোর করলে ব্যথা পাবি, চুপচাপ ভদ্রমেয়ের মতো হাত দুটো সামনে ধর, কিছু বলবো না। নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরল। দেখল হাতের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট মাথার ব্যান্ড। সাদাফের মনে পড়ল লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশে আসলো, ওর সবকিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল, তখন নূর আর চোখে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস, কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের। কিন্তু এত সুন্দর ছিল মাথার রাবার ব্যান্ডগুলো, দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল। নীলা রহমান সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে হাসল, গাধা মেয়েটা কি জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্যই আনা হয়েছে। সেদিন বের করা হয়নি, করলে রিমাও ভাগ বসাতো, তাই
সবই তো ওর, ওকে কেন চুরি করতে হবে? এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটা নিতে এসেছে। তারপর নূরের থেকে ছোট ছোট ব্যান্ডগুলি নিয়ে বলল, এসব কিছুই তোর জন্য নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পরে দিব। তোকে চুরি করে নিতে হবে কেন? আমার রুমে যখন ইচ্ছা এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি, কোন সমস্যা নেই। কথাটা বলেই সাদাত খেয়াল করল নূরে হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদা চোখ তুলে তাকালো নূরের দিকে। নূর এখনো কেমন ভয় পাচ্ছে। ছোট্ট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠছে সাদাফের স্পর্শে। সাদাফ তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নূরের দিকে। নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে। কিন্তু সাদাফ নূরের হাত ছাড়ল না। হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন? আর কাঁপাকাঁপি করছিস কেন? আমি কিছু করেছি? বলেই নূরের ছোট্ট হাতে একটি চুমু একে দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম সাদাফ জোর করে নয়, ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল। নীলা রহমান। সাদাফ নূরের দিকে তাকালো, তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোখ খোল নূর। নূর বরফের মতো জমে রয়েছে। এই প্রথম সাদাফের কোলে বসেছে নূর। সরি, এই প্রথম না, ছোটবেলা অবশ্যই ছিল, বড় হওয়ার পর এই প্রথম বসল নূর। কেমন যেন একটা লজা লজা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের। সাদাফ নূরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, তোকে আমি ছোটবেলা থেকে এই কোলে করে বড় করেছি, চোখ খোল, আমাকে দেখ প্লিজ, চোখ খোল নূর, তাকা আমার দিকে। নূর চোখ বন্ধ রেখেই মাথা দুপাশে নাড়ালো। ভয় ভয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, আমি চোখ খুলব না। সত্যি বলছি, আমি আর এই রুমে আসব না, এবারের মতো মাফ করে দিন। ছেড়ে দেন প্লিজ। সাদাফ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর নূরের গালে নাক ঘষতে ঘষতে বলল, এত ভয় পাচ্ছিস কেন? চোখ খুলতে বলেছি না? তাকা আমার দিকে নূর, আমি মরে যাচ্ছি, একবার আমার দিকে তাকা প্লিজ। নূর এবার আর সাদাফের আহ্বান অগ্রাহ্য করতে পারল না। পিটপিট করে চোখ খুলে তাকালো সাদাফের দিকে। অমনি সাদাফ দুই হাতের আঁচলে নূরের মুখটি ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। শান্ত ধীর স্থিরভাবে চুমু খেতে লাগলো সাদাফ। নূরের দেহ মন যেন কেঁপে উঠল। মনের ভিতর কেমন যেন একটা অনুভব হচ্ছে যা আগে কখনো হয়নি। আগে শুধু জোর করে ছিল সাদাফ, কিন্তু এখন মনে হচ্ছে খুব যত্ন সহকারে আদরের সাথে হৃদয়ের সবটুকু নিংড়ে দিয়ে ভালোবাসা উজাড় করে দিচ্ছে সাদাফ। নীলা রহমান। নূর পরম আবেশে চোখ বুজে ফেলল। কিশোরী দেহ মন সাদাফের ভালোবাসার সেই ভার নূর যেন নিতে পারছে না। চুপচাপ চোখ বন্ধ করে সাদাফের হৃদয় উজাড় করা স্পর্শটুকু অনুভব করতে লাগল নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠছে, দুলে উঠছে হৃদয়। বারবার এই কেমন সুখকর অনুভূতি, এই কেমন সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে যা নূর বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ পর সাদাফ নূরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনো চোখ বন্ধ করে রয়েছে। সাদাফ একটু মুচকি হাসল নূরের দিকে তাকিয়ে। নীলা রহমান। ভীষণ মায়াবী লাগছে নূরকে। নূরকে দেখে নূরের প্রতি ভীষণ লোভ জাগছে সাদাফের। সাদাফ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ, এমন একটা সময় নূর ওর কোলে, নূরের সাথে এত ঘনিষ্ঠতা, এরপরও সাদাফ নিজেকে কি করে কন্ট্রোল করে রেখেছে তা শুধু সাদাফ জানে। সাদাফ হাতের আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, ঘরে যা নূর। অনেক রাত হয়েছে, এখানে থাকা আর ঠিক হবে না। কথাটি শুনেই নূর চট করে চোখ খুলল। খুলেই তাকিয়ে দেখল সাদাফ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। কেমন যেন সে দৃষ্টি। এই দৃষ্টিকে ভয় পেল নূর। মনের ভিতরে কেমন যেন একটা চাপা ভয়, সংশয়, লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নূর লজ্জায় সাথে সাথে কোল থেকে নেমে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে শরীর সম্পূর্ণ এলিয়ে দিয়ে নূরের যাওয়া দেখতে লাগলো। মনে মনে ভাবল, তুই কবে বড় হবে নূর, কবে বড় হবি? কবে আমি বলার সাথে সাথে তুই দৌড়ে রুম থেকে বের হয়ে যাবি না, বরং আমাকে আরো আঁকড়ে ধরে আমাকে হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবাসা দিবি? রুমে চলে আসলো নূর। দৌড়ে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে পিঠ চেপে দাঁড়িয়ে রইল। এখনো চোখ বন্ধ, নূর চোখ খুলছে না।
কেমন যেন একটা অনুভব হচ্ছে এই প্রথমবার সাদাফের স্পর্শে কেমন যেন লাগছে নূরের কাছে। নীলা রহমান। এতদিন সাদাফ জোর করত তখন শুধুই মনে হতো যন্ত্রণা হতো, কষ্ট হতো, ব্যথা হতো। ভালোবাসার স্পর্শ কেমন হয় অনুভব করতে পারেনি, আজ প্রথম মনে হলো এটা ভালোবাসার স্পর্শ ছিল। ছবিতে মুভিতে যেরকম দেখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করলে হয়, এটা সেরকম ছিল। কেমন একটা সুখকর যন্ত্রণা অনুভব করছে নূর বুকের ভিতর। নূর হাত খুলে দেখল কয়েকটা রাবার ব্যান্ড এখনো নূরের হাতে আছে। নূর খুশিতে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ক্লিপগুলো দেখতে লাগলো। আর মনে করতে লাগলো সাদাফের বলা কথাটি, এগুলো তোর জন্য এনেছিলাম, কেউ যাতে ভাগ বসাতে না পারে তাই তোকে দেওয়া হয়নি। রাবার ব্যান্ডগুলো বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল নূর চোখ বন্ধ করে। কেমন যেন বুকের ভিতর সুরসুরি অনুভব হচ্ছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন অনুভব হয়, বুকের ভিতর সুরসুরি লাগে? লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর। পরের দিন সকালে নাস্তা টেবিলে সবাই অপেক্ষা করছে নূরের জন্য। এদিকে রিমা আর সাইমন খুনসুটি করছে, একজন আরেকজনকে থাপড়াচ্ছে। সাদাফ চুপচাপ বসে রয়েছে, মাথা তুলে তাকিয়ে দেখল না সিঁড়ি বেয়ে নামছে নূর। ফজলুর রহমান নূরকে দেখে বলল, তাড়াতাড়ি আয় মা, তোর জন্য অপেক্ষা করছি, অফিস যাব, তাড়াতাড়ি কর। আজকে আর নূর তিরিং বিড়িং করে নামছে না, কেমন যেন চুপচাপ আস্তে ধীরে নামছে। আর পিটপিট করে তাকাচ্ছে সাদাফের দিকে, কিন্তু সাদাফ মাথা নিচু করে তাকিয়ে আছে, নূরের দিকে খেয়াল করছে না। নূরের আবার অভিমান হলো, একবারও তাকাচ্ছে না নূরের দিকে। আজকে একটু অন্যরকম করে রেডি হয়ে নেমেছে নূর, কিন্তু সাদাফ তাকাচ্ছে না। সাদাফ মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কেউ জানে না মোবাইলের স্ক্রিনে শুধু নূরকে দেখা যাচ্ছে আর কাউকে না। সাদাফ নূরকে দেখছে আর মিটি মিটি হাসছে, আজকে আসলেই নূরকে অন্যরকম লাগছে, একটু বড় বড় লাগছে কি। নীলা রহমান আজকে 2 বেনি করেনি, 1 বেনি করেছে। সুন্দর করে হিজাব বেঁধেছে মাথায়। ঠোঁটে কি একটু হালকা লিপ গ্লস দিয়েছে। ঠোঁট দুটো দেখে ভীষণ লোভ হচ্ছে সাদাফের। নূরকে দেখে আর চোখে মনে মনে ভাবছে সাদাফ। এমন সময় নূর সাদাফের পাশে চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল। সাদাফ বুঝতে পারছে নূর কোন কারণে রাগ করে আছে, না হলে এরকম জোরে চেয়ার টেনে বসতো না। নূরকে আরেকটু রাগানোর আরেকটু খেপানোর জন্য সাদাফ চোখ তুলে তাকালো না নূরের দিকে, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। এদিকে নূর ভিতরে ভিতরে ফুঁসছে, কেন সাদাফ নূরকে পাত্তা দিচ্ছে না। কাল তো কত গদগদ হয়ে আদর করলো, এখন কেন তাকিয়ে দেখছে না। সাদাফ খেয়ে উঠবে অমনি নওরিন আফরোজ বলল, নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা, প্রতিদিন তুই নিয়ে যাবি, পরে ড্রাইভার পাঠিয়ে ওকে আনবো। আর তো কয়টা দিন, তারপর এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠবে, বড় হয়েছে, এখন ওকে একা একা পাঠাবো না। তোর বাবার সাথে আমি কথা বলে নিব, দেরি হলে ওকে তোর স্কুলে দিয়ে যেতে হবে। সাদাফ মনে মনে খুশি হলো কিন্তু প্রকাশ করল না। দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে বাইরে আয়, আমি গাড়ি বের করছি, দেরি যেন না হয়, 2 মিনিটের মধ্যে আসবি। নীলা রহমান এদিকে নূরের ছোট্ট মনে অভিমানের পাহাড় জমা হলো। কেন আজকে একটু সাদাফ চোখ তুলে তাকালো না ওর দিকে, দেখল না কত সুন্দর করে ওর জন্য রেডি হয়েছিল নূর, অথচ যার জন্য করল চুরি সেই বলে চোর। নূর চুপচাপ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে এলো গাড়ির কাছে। সাদাফের দিকে তাকিয়ে দেখল না। সাদাফ যে এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে সেটিও খেয়াল করল না নূর। চুপচাপ দরজা খুলে গাড়ির ভিতরে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল নূর। সাদাফ চেয়ে দেখল নূরের অভিমান। গাড়িতে বসে সাদাফ চুপচাপ গাড়ি চালাচ্ছিল আর আর চোখে নূরকে দেখছে। নূর বাহিরে যে দৃষ্টি ফেলে তাকিয়েছিল আর গাড়ির ভিতর বা সাদাফের দিকে তাকিয়ে দেখেনি একবারের জন্যেও না। নূরকে দেখে সাদাফের ভিতরে যে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল তা কি জানে এই অবুঝ মেয়েটি? জানে না, কিন্তু গাল ফুলিয়ে বসে আছে। ভাবছে সাদাফ ওর দিকে তাকিয়েও দেখেনি। কিন্তু একটু সাজুগুজুতেই যে নূরকে এতটা সুন্দর লাগে তা এখনই প্রকাশ করা যাবে না, তাহলে সারাক্ষণ এভাবে সাজুগুজু করে থাকতে চাইবে, ভাবল সাদাফ। সাদাফ একটু সামনে গিয়ে গাড়িটা একটু সাইড করে ব্রেক করল। তারপর এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনো বাহিরের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য ভিতর দিকে তাকাচ্ছে না।
সাদাফ বুঝল তার অভিমানী নূর অনেক অভিমান করেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় অভিমান ভাঙানোর সময় নেই, কি করবে বুঝতে পারছে না, তাকিয়ে রইল নূরের দিকে। ঠিক মিনিট খানেক পর বলল, নূর আমার দিকে তাকা। নূর তাকালো না। সাদাফ এক ধমক দিল নূরকে। বলল, আমি বলেছি আমার দিকে তাকা। শুনতে পায় না? ধমকের সাথে সাথে নূর পিছনে ঘুরে সাদাফের দিকে তাকালো। সাথে সাথে নূর টের পেল সাদা খুব জোরে নূরের ঠোঁট ঘষছে কিছু একটা দিয়ে। বাথায় কুকিয়ে উঠল নূর। দেখল টিস্যু দিয়ে নূরের ঠোঁট থেকে লিপ গ্লস মুছে দিচ্ছে সাদাফ। মুছতে মুছতে তারপরে বলল, এগুলো আর লাগাবি না। আমার সামনে এগুলো ছাড়াই সুন্দর, আর আমি না দেখলে এগুলো লাগিয়ে কাকে সৌন্দর্য দেখাবি? অন্য কাউকে? নূর বলল, তাই বলে এভাবে মুছবেন? এত জোরে জোরে ঘষে ঘষে ব্যথা দিয়ে মুছতে হবে? আমাকে বললে তো আমি মুছে ফেলতাম। ঠোঁট তো ছুলে গেল আমার। সাদাফ বলল, আমি বলায় না নিজের হাতে করাই বিশ্বাসী। তোকে বললে তুই কিভাবে না কিভাবে মুছবি তাতে আমার বিশ্বাস নেই। তাই আমি নিজের হাতে সুন্দর করে মুছে দিলাম। পর্ব 9 গতকাল পোস্ট করেছে যারা, ওইটা ফেক। আমি লেখিকা নীলা রহমান। নূর ছলছল নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে। মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন? কালকে তো ঠিকই কত সুন্দর করে আদর করে যত্ন করে নূরকে কত কিছু বুঝালো। আর এখন চটাং চটাং কথা বলে বুঝাচ্ছে, এই লোকটাকে বুঝাই যায় না। এখন বুঝতে পারছে নূর এই লোকটা নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। পছন্দ করলে মুভিতে দেখেছে গার্লফ্রেন্ডরা সাজুগুজু করলে বয়ফ্রেন্ড তাদের কত তারিফ করে। আর এই লোক কিভাবে ঘষে ঘষে ঠোঁটটা ছুলে ফেললো একটু লিপস্টিক উঠানোর জন্য। একটি বার বলল না, নূর তোমাকে অনেক সুন্দর লাগছে। মানুষ কাউকে ভালোবাসলে তার সাথে কত সুন্দর করে কথা বলে, অথচ উনি শুধু বকার উপরেই রাখে। নূর অভিমানে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। সাদাফ গাড়ি চালাতে শুরু করল। মনে মনে ভাবল, নূর এখনো অনেক ছোট, ওকে অত সায় দেওয়া যাবে না। একবার যদি প্রকাশ করে ফেলে সাজালে সুন্দর লাগে, তাহলে দিনভর সাজুগুজু করে ওর আশেপাশে ঘুরঘুর করবে, যেটা সাদা চায় না। তাই ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, আর সাজুগুজু করে আমার সামনে কখনো আসবি না। মেকি বানোয়াট কোন কিছুই আমার পছন্দ নয়, আমার একদম অরিজিনাল পছন্দ, প্রাকৃতিক পছন্দ। স্কুলের গেটে চলে আসলো সাদাব। কথাগুলো বলতে বলতেই তারপর বলল, নাম চুপচাপ সোজা স্কুলে যাবি, এদিক ওদিক যেন যেতে না দেখি। তারপর কি মনে করে যেন বলল, দাঁড়া, সেদিন কি বলেছিলি? ক্লাস 10-এর একটা ছেলে তোকে প্রপোজ করেছে, তোকে ভালোবাসি বলেছে, আর ছেলেটা অনেক হ্যান্ডসাম। কোন ছেলেটা? চল আজকে দেখে যাব। নূর পড়ে গেল মুশকিলে। এখন কিভাবে ছেলেটাকে দেখাবে? কিভাবে যে বলবে ছেলেটা প্রপোজ করেছে? লজ্জা শেষ হয়ে যাবে নূর। আর তাছাড়া সাদাফ যদি খারাপ কিছু করে বসে সেই ছেলেকে? ভয় নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। বলল, থাক না ভাইয়া, আজকে না, অন্য একদিন দেখা করিয়ে দিব। বলেই দৌড়ে স্কুলে গেট পার হয়ে গেল নূর। সাদাফ এমনিও যেত না, এটা শুধু নূরকে ভয় দেখানোর জন্য বলেছে, যাতে ওই ছেলে থেকে দূরে দূরে থাকে, যাতে মনে করে সাদাফ কথাটা আমলে নিয়েছে এবং যেকোনো সময় ওই ছেলেকে দেখতে চাইতে পারে, তাই এ কথাটা বলেছিল সাদাফ। অফিসে এসে সাদাফ জানতে পারল আজকে একটু বাইরে ইন্সপেকশনে যেতে হবে। বাহিরে ওদের 2টা ফ্যাক্টরি আছে, সেগুলো ভিজিটে যেতে হবে। এতদিন শুধু অফিসিয়াল কাজ করেছে, আজ সশরীরে ফ্যাক্টরি ভিজিটে যাবে। তাই ফজলুর রহমান ও হুমায়ুন রহমান রেডি হয়ে সাদাফের কেবিনে আসলো। হুমায়ুন বলল, মাত্রই আসলি? সাদাফ বলল, হ্যাঁ বাবা, ওই নূরকে স্কুলে দিয়ে আসতে হয়, তাই অনেক সময় 2-3 মিনিট লেট হয়ে যায়। কিছু মনে করো না, মায়ের আদেশ, এটা আমার মানতেই হবে। নওরিন আফরোজের কথা বলায় সাথে সাথে হুমায়ুন রহমান দমে গেলেন, কারণ জানেন স্ত্রী যখন একবার বলেছেন নূরকে স্কুলে দিয়ে আসতে হবে, তাহলে এখানে আর দ্বিতীয় কোন কথা বলার জায়গা নেই। আর তাছাড়া নূর বড় হয়েছে, কাউকে না কাউকে স্কুলে দিয়ে আসতেই হবে। নীলা রহমান লেখিকা, তাই সাদাফ দিয়ে আসলে আরও বেটার হয়, কোন সমস্যা নেই। ফজলুর রহমান বলল, বাচালি, টেনশনে থাকতাম মেয়েটাকে নিয়ে। যাওয়ার সময় আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব, ড্রাইভার নিয়ে যাবে। সকালে ড্রাইভার একটু ব্যস্ত থাকে, তাই সমস্যা হয়ে যায়। আর তুই যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছিস প্রতিদিন সকালে তুই স্কুলে দিয়ে আসবি, তাহলে আমার আর কোন টেনশন নেই।
ছোটবেলা থেকে নূরের সমস্ত কাজ তো তুই করেছিস, এক কথায় আমি আর স্বামীহা তো শুধু মনে হয় জন্মই দিয়েছি, নূরের সব কাজ তো তুই করতি। কোলে পিঠে করে তুই মানুষ করলি, মাঝখানে 6টা বছর শুধু লেখাপড়ার জন্য বাহিরে ছিলি। লেখিকা নীলা রহমান। এখন আবার এসে দায়িত্ব নিয়ে নিয়েছিস। সত্যি কথা বলতে তুই থাকলে আমার আর কোন চিন্তা নেই নূরের ব্যাপারে, কারণ তুই নূরের জন্য সব সময় বেস্ট কাজটাই করবি। ঘণ্টা খানেকের মধ্যেই ফ্যাক্টরিতে পৌঁছে গেল সাদাফ, হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। গাড়ি থেকে নেমে ফ্যাক্টরির দিকে চোখ বুলিয়ে সাদাফ বলল, এটা আমাদের ফ্যাক্টরি? 6 বছর আগে তো একটু অন্যরকম দেখেছিলাম, সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে। ফজলুর রহমান বলল, হ্যাঁ 6 বছর অনেক সময়। তুই যাওয়ার বছরখানেক পরে সবকিছু আবার পরিবর্তন করা হয়েছিল। তারপর হুমায়ুন রহমান বলল, আয় ভিতরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আর আজকে এই ফ্যাক্টরি ভিজিট করে আমরা সরাসরি বাসায় যাব, অফিসে আর যাব না। অফিসে তেমন কোন কাজ নেই, আজকের দিনটা আমরা সবাই পরিবারের সাথে কাটাবো বললেও ফজলুর রহমান। সাদাফ জানে কেন এ কথা বলছে, কারণ আগামীকাল নূরের জন্মদিন 16 থেকে 17তে পড়বে, তাই সাদাফ বলল ঠিক আছে। মনে মনে ভাবল 17তে মাত্র পা দিল, এখনো আরো বহু দূর যেতে বাকি। ফ্যাক্টরিতে ঢুকতেই কর্মকর্তারা ও কর্মচারীরা সবাই সংবর্ধনা জানালেন সাদাফকে। লেখিকা নীলা রহমান। তারা আগে জানতে পেরেছিলেন বসের ছেলে আসবে এবং বসের পর পরবর্তীতে সাদাফ সবকিছু দেখাশোনা করবে। তাই সাদাফ তাদের ইমিডিয়েট বস। এখন থেকে সাদাফকেই সব রিপোর্ট করতে হবে। কর্মীবৃন্দদের সাথে সংবর্ধনা পর্ব শেষ করে বিশেষ বিশেষ কিছু কর্মকর্তাকে কাবিনে ডাকা হলো। এখানে সাদাফের জন্য আলাদা একটি কাবিন তৈরি করা হয়েছে। সেই কেবিনেই ডাকা হলো সবাইকে, একে একে সবাই উপস্থিত হলো। অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, প্রোডাকশন টিম ও এইচআর থেকেও কর্মকর্তা উপস্থিত হলো। এই 4জনকে নিয়েই আজকে মূলত মিটিংটা হবে। প্রায় ঘন্টা খানেক 4জনের সাথে কথাবার্তা বলে মিটিং শেষ করল। শেষমেশ সাদাফ বলল, প্রোডাকশন বাড়াতে হবে, প্রয়োজন পড়লে লোক বেশি নিয়োগ দিন। পার আওয়ার প্রোডাকশন না বাড়লে আমাদের শিপম্যান যেতে প্রবলেম হবে। শিপমেন্ট যেন টাইম মতো যায়, প্রয়োজন পড়লে তাদেরকে এক্সট্রা ভাতা দিয়ে মোটিভেশন দিয়ে 2 ঘন্টা করে ওভারটাইম করিয়ে নিন। এবং অবশ্যই সেটা পারিশ্রমিক দিয়ে এবং একটা প্রণোদনা দিয়ে, কারণ শুধু টাকা দিয়ে একজন কর্মীর মনোবল আপনি কিনতে পারবেন না, তার সাথে ভালোবাসার, শ্রদ্ধা, সম্মান এবং টাকা, 4টা জিনিসই আপনাকে পে করতে হবে। যদি প্রত্যেক ওয়ার্কার 2 ঘন্টা করে ওভারটাইম করতে রাজি হয় তাহলে আমরা সময়মতো শিপমেন্ট পৌঁছাতে পারব। তাই প্রয়োজন পড়লে আপনারা কথা বলুন, না পারলে তাদের সাথে আমার মিটিং ফিক্সড করুন, আমি নিজে তাদের সাথে কথা বলবো। প্রোডাকশন অফিসার বললেন, জি স্যার, তাদের সাথে কথা বলবো, অলরেডি তাদের সাথে কিছু কথা হয়েছে, 2 ঘন্টা ওভারটাইম করতে রাজি, তবে তাদের ওভারটাইম কত টাকা করে ধরতে হবে সেটা নিয়ে একটু বার্গেনিং ছিল। আপনি যেহেতু বলেছেন তাদের খুশি মতো করতে, তাহলে তাদের ন্যায্য মূল্য দিয়েই আমরা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব। এবার এইচআর ডিপার্টমেন্টের লোকের দিকে তাকিয়ে বলল, এইচআর এর ডিপার্টমেন্ট থেকে ভালো একজন লোক নিয়োগ দিন, যিনি সার্বক্ষণিকভাবে কর্মীদেরকে প্রেরণা ও প্রণোদনা দেওয়ার ব্যাপারে খোঁজ খবর রাখবে এবং সরাসরি কর্মীরা আপনার কাছে না যেয়ে তার কাছে জানাবে। তাদের কোন দাবি দাওয়া বা তার কোন সমস্যা হলে সেই লোকের কাছে জানাবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে সাদাফ বলল, কর্মীদের বেসিক স্যালারি পার আওয়ার যত টাকা করে পড়ে তার থেকে 2-3 টাকা করে বেশি দিন, যাতে ওরাও খুশি থাকে এবং আমাদের শিপমেন্টের কাজটাও সময় মতো দিতে পারি। ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান ইমপ্রেস হলেন। ছেলে লেখাপড়া করে এসেছে, কিন্তু এই বিজনেসে ছেলে এতটা দক্ষ হয়ে উঠেছে সেটা বুঝতে পারেনি। মাত্র 2 দিন হলো জয়েন করেছে, কিন্তু মনে হবে কত বছর ধরে চালাচ্ছে সাদাফ। বেলা 4টা, ইতিমধ্যে বাসায় পৌঁছে গিয়েছে নূর। সাদাফ ড্রাইভার এর সাথে কথা বলে জেনে নিয়েছে সাদাফের লাঞ্চ শেষ। এখন তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবে। চাচা যেহেতু বলেছে আজকে আর অফিস যাবে না, তাই সাদাফ তার মতো আজ কাজও করতে পারবে। যেহেতু আগামীকাল একটি বিশেষ দিন এবং একটি বিশেষ সারপ্রাইজ প্ল্যান করেছে সাদাফ, যা অন্য কারো সাথে শেয়ার করবে না। সবকিছু নিজে একা একা করবে, বাকি পরিবার যা সারপ্রাইজ দিবে তার সাথে সাদাফ থাকবে, সমস্যা নেই। বাসায় পৌঁছে নূর নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে শুয়ে রইল। নূরের মন খারাপ। আগামীকাল নূরের জীবনের একটি বিশেষ দিন, অথচ বাড়ির কেউ এটা নিয়ে কোন কিছু বলছে না।
কোন অনুষ্ঠান হচ্ছে না, কোন শপিং হচ্ছে না, সবকিছু কেমন যেন ঠান্ডা। গত বছর তো জন্মদিনের আগে পাপা শপিং করিয়ে দিয়েছিল, বড় আব্বু কত কিছু দিয়েছিল, বড় আম্মুর পছন্দ মতো খাবার রান্না করেছিল, সামিয়া বেগম শপিং করে দিয়েছিল। কিন্তু এখন এসব কিছুই হচ্ছে না। সাইমন আর রিমাটাও আজ বাসায় নেই। এখনো তারা বাসায় ফেরেনি। নীলা রহমান আর সাদাফ ভাই তো হয়তো জানেই না নূরের জন্মদিন খাল। এসব নিয়ে ভাবতে ভাবতেই মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ল নূর। স্কুল থেকে এসেছে অথচ স্কুলের ইউনিফর্মটাও চেঞ্জ করেনি, এভাবেই ঘুমিয়ে গেল। চলবে।